হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তো তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2026 আর ফার্স্ট সামেটিভ ক্লাস নিয়ে আমরা চলে এসেছি, যে ভলিউম 1 থেকে যে ক্লাসগুলো চলছে ফার্স্ট সামেটিভ। তো দেখো আজকে তোমাদের যে স্কুলটা নিয়ে এসেছি 10 নম্বর স্কুলটা। তো 10 নম্বর স্কুলটা করার আগে তোমাদের আমি দুটো অঙ্ক দেখাবো। আগের ক্লাসে যে দুটো অঙ্ক আছে দেখো। তো আমরা প্রথমে দেখো তোমাদের বলবো যে পেজ নাম্বার 99 পাতা স্কুল 2, যে 99 পাতার স্কুল 2 নম্বর স্কুলে আছে, সেখানে দেখবো 1-এর 3-এর অঙ্কটা আমরা করিয়েছিলাম যে x² / x = 6। তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে বলেছিলাম যে এক্সের দ্বিঘাত সমীকরণ দেখি আমরা দুটো মান দেখিয়েছিলাম, এই মানটা দেখিয়েছিলাম সি মানটা, ঠিক না, অপশান সি নাম্বার দেখিয়েছিলাম। কিন্তু সি নাম্বার হবে না, আমাদের কিন্তু বি নাম্বার অ্যান্সারটা হবে। কী করে? তো এখানে দেখো আমাদের সি নাম্বার এই জন্য হবে না যে এক্সের মানটা 0 হবে না, যেহেতু দেখো হরে এক্স আছে, তাহলে হরে তো 0 হয় না, তো এই জন্য আমরা এক্সের মানটাকে 0 নিতে পারবো না। তা তোমরা কী করবো, এভাবে এখানে কাটাকাটি করে এক্স করে দেবা, আর এক্সটা হচ্ছে = 0, এখানে এক্স হবে আমাদের = 0, তার জন্য আমরা এক্স কাটাকাটি করতে পারবো। তাহলে এখান থেকে কাটাকাটি করে এক্সের মানটা আমরা 6 পেয়ে যাবো। তাহলে আমাদের কিন্তু দেখো এই যে বলে যে বি নাম্বার এটা অপশানটা হবে, সি নাম্বার অ্যান্সার আমরা দিয়ে দিয়েছিলাম, সি নাম্বার কিন্তু অ্যান্সারটা হবে না, অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বারটা হবে। তো তোমরা বি নাম্বার অ্যান্সারটা দেবা, সেখানে একটু অঙ্কটা গিয়ে যারা দেখেছো তারা একটু ঠিক করে নেবা। আবার একটা অঙ্ক ছিল দেখো, এই ধাঁচের অঙ্ক, একই স্টাইল অঙ্ক আছে, পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, এই 4 স্কুলে যে 1-এর 3 নম্বর অঙ্কটা আছে যেটা দেখো x³ / x আছে। তাহলে এখানেও আমরা দেখো এখানে আমরা ত্রিঘাত সমীকরণ ধরে আমরা 3টা বীজ দেখেছিলাম। তা 3টা বীজ হবে না, এক্সের মান 3টা মান হবে না, এখানেও 2টা মান হবে, কারণ 0টা বাদ যাবে, এই যে হরে 0 আছে না, 0 হবে না। তা এক্স যদি = 0 হয়, তাই না, এই যে আমরা এখানে এক্সটা কিন্তু 0 হবে না, কারণ হরে এক্স আছে বলে এক্সটা হবে = 0। তো এইভাবে তোমরা কাটাকাটি করে দেবে, এখানে s² পেয়ে যাবা। তাহলে s² আমাদের 1 দাঁড়িয়ে গেল। তাহলে x = কত হবে, +-1, 1-এর বর্গমূল 1 হয়। তা দেখো তো আমরা এক্সের মান একটা 1 পাচ্ছি, একটা -1। তাহলে আমাদের এখানে দেখো সি নাম্বার অ্যান্সারটা হবে, আমরা ডি নাম্বার দিয়েছিলাম, ঠিক আছে, আগের যে ক্লাসটা করা হয়েছে তোমরা একটু দেখে নিয়ে ঠিক করে নাও, সি নাম্বার অপশানটা করে দেবা। এই দুটো অঙ্ক বলার ছিল, তো এই দুটো অঙ্ক তোমরা একটু চেক করে নেবা, দেখে নেবা। তো চলো আজকের ক্লাসে আমরা চলে আসবো, আমাদের যে 10 নম্বর স্কুলটা আছে এই স্কুলটা করাবো তোমাদের। তো দেখো যেটা আমরা নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ মাধ্যমিক 2026 রায় ও মার্টিন স্কুল 10, পেজ নাম্বার 106, সম্পূর্ণ পাঠ করে দেখাবো। যে স্কুলটা আছে আমাদের যে 10 নম্বর স্কুলটা, স্কুলের নামটা দিয়েছে এখানে দেখো 10 স্কুলটা চিত্তরঞ্জন হাই স্কুল, এই স্কুলটা করে দেখাবো। তো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, তাহলে এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং প্রশ্নগুলো দেখতে হবে, আমার সঙ্গে বইটা খুলতে হবে, যখন আমি অঙ্কগুলো করাচ্ছি প্রশ্নগুলো পড়তে হবে। প্রত্যেক ক্লাসে বলি যে এই বইটা তোমরা সঙ্গে রাখবা, বইটা থেকে প্রশ্নগুলো দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। অঙ্ক ভালো করে বুঝতে গেলে তোমাদের কিন্তু আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন যদি ভালো করে বুঝে নাও তাহলে অঙ্কের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এই জন্য বলছি প্রত্যেক ক্লাসে রায় ও মার্টিন বইটা তোমরা সঙ্গে রাখবা, আমার ক্লাস করার সময় সঙ্গে রাখবা এবং প্রশ্নগুলো দেখে তারপরে আমরা ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তো আজকের ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে যাবো। তো চলো দেখি আজকের ক্লাসের অঙ্কগুলো আমাদের কী কী আছে। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। একের প্রশ্নগুলো এখানে দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। একের একটা বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমাদের বের করতে বলেছে। দেখো কোনো মূলধন, তাহলে আসলটাকে x ধরে নাও, আর 10 বছরের দ্বিগুণ বলে দিয়েছে, তাহলে সুদ আসলটা কিন্তু 2x হয়ে যাবে, এটা আমাদের সুদ আসল। তাহলে আমরা আসল আর সুদ আসল জানা থাকলে সুদ পেয়ে যাবো, সুদ হচ্ছে আয় আমাদের, ঠিক আছে, আর আসল হচ্ছে পি। তো আয় কত পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবা, তাহলে দেখো আমরা সুদ পেয়ে যাবো, সুদ হলো আমাদের x টাকা। তো সূত্র চলো, সরল সুদের সূত্র, আয় = PTR/100। তো আয় বলতে x আর পি হচ্ছে আসলটা x, আর সময়টা এখানে 10 বছর বলেছে, আর সুদের হার আরটা আমাদের বের হবে এখানে 100, x কেটে দাও, এখানে 1 দিলাম, একটা 0 কেটে দাও। তো দেখো এখানে আরের মানটা 10 তাহলে আর সমান 10 পেয়ে যাচ্ছে, মানে 10%, তাই না, সুদের হার আমাদের পার্সেন্টেজ দিতে হবে। তো এখানে দেখো আমাদের 10% অ্যান্সারটা বি নাম্বার মিলছে, তার বি নাম্বার অ্যান্সার দিয়ে দেবা। 2 প্রশ্নটা দেখো আমাদের বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমুদ্র চক্রবর্তী পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবর্তীর সুদের হার বের করতে বলেছে। এরকম অঙ্ক এর আগের ক্লাসে হয়েছে। তো দেখো সমুদ্র চক্রবর্তীর সূত্র আসল × 1 + r/100, ঠিক আছে। তাহলে আর বলতে সুদের হার বের করতে বলেছে, আর এর মানটা, আর সময়টা এখানে বলেছে 2 বছর, তাহলে এখানে সময় হয় এটা n দিই, আর সমুদ্র চক্রবর্তী বলে দিয়েছে আমাদের কত 121,
এটা আমাদের সমুল চক্রবর্তী, এটা সমুল চক্রবর্তী। তো এখান থেকে আরের মানটা বের করে নেব, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। আর এখানে দেখো এটা 121 বাই 100 করে দিলাম। তাহলে এখানে এটাকে 11 বাই 10 করে তার হোল স্কোয়ার করতে পারবা। তাহলে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ারগুলো ছেড়ে দিই তার মূল সংখ্যা সমান হয়ে যাবে। এই যে দেখো, তাহলে এটা আমাদের 11 বাই 10 হয়ে যাবে। আমরা কী আছে, পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান। এবার এটাকে ওইদিকে নিয়ে যাব। তো দেখবা এখান থেকে সরল করে তোমরা আরের মানটা কত পাবা, 10 পেয়ে যাবা, 10%। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের এই নাম্বারটা। এই অঙ্কটা আগের ক্লাসে করেছি আমরা। 3 অঙ্কটা দেখো, আমাদের তো দীঘার সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 2 = 0। আর এই দীঘার সমীকরণের বীজ দিয়ে বলে দিয়েছে আলফা বিটা। তাহলে আমাদের মান বের করতে বলেছে 1/α প্লাস 1/β। তাহলে বীজ দিয়ে যখন আলফা আর বিটা আছে, তাহলে বীজ দিয়ে যোগফল বের করতে পারবো, আলফা প্লাস বিটা। বীজ দিয়ে যোগফলের সূত্র -b/a, -b হচ্ছে এখানে 8, আর এ হচ্ছে আমাদের 3। এক্সের সহগকে বি বলা হয়, s² সহগকে এ বলা হয়, আর ধ্রুবক সংখ্যাটাকে সি বলা হয়। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা বের করলাম, আর আলফা বিটা বের করবো। আলফা বিটা c/a, সি হচ্ছে 2 আর এ হচ্ছে 3। এবার আমাদের মান বের করতে বলেছে 1/α প্লাস 1/β। ভগ্নাংশে যোগ করানো, আলফা বিটা লসাগু, এখানে বিটা প্লাস আলফা। আলফা প্লাস বিটা মান হচ্ছে কত, এর মানটা যদি বসিয়ে দাও -8/3, আলফা বিটা 2/3। এটা সরল করো, -8/3, আর এটা হয়ে যাবে দেখো 3/2 হয়ে যাবে। 3 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা হবে দেখো 4। তাহলে অ্যান্সারটা আমরা -4 দেখতে পাচ্ছি। -4 দেখো কত নম্বর অপশানে আছে, সি নাম্বারে আছে। তাহলে অ্যান্সার সি নাম্বার। 4 অঙ্কটা দেখো, আমাদের আছে a/2 = b/3 = c/4, আর সমান আছে 2a - 3b প্লাস 4c/p। তো এখান থেকে পি এর মানটা বের করতে বলেছে। তো প্রথমে সবাইকে কে ধরে নাও, কে ধরি, তাহলে প্রত্যেকে দেখো কে এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে এ এর মানটা পেয়ে যাবো আমরা, এই যে a/2 = কে, তাহলে এ সমান বলতে পারবা 2k। এখান থেকে বি এর মানটা একইভাবে পেয়ে যাবা 3k। এখান থেকে সি এর মানটা পেয়ে যাবা 4k, এবং এই যে 2a - 3b প্লাস 4c/p এর মান কে, এ বি সি এর মান আমরা বের করলাম, বসিয়ে দাম 2 × 2k, 3 × 3k প্লাস 4 × 4k, আর নিচে পি, আর এখানে আমাদের আছে কে। বা দেখো কে আমরা উপর থেকে কমন নিতে পারবো, তাহলে এখানে 4, 9 প্লাস 16, আর নিচে পি, এদিকে আছে আমাদের কে। এখন কে আর কে কেটে দাও, এদিকে 1 থাকে গেল। আর এখানে দেখো আমাদের পি এর মানটা পি, এই যে পি একে গুণ করে পি, আর এদিকে যোগ বিয়োগ করো। দেখো 16 আর 4 যোগ হবে 20, 20 থেকে 9 বাদ 11, পি এর মানটা 11। তো দেখো অ্যান্সার 11 অপশানটা আছে সিতে, তো অ্যান্সার সি নাম্বার। 5 অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা চলে যাবা পেজ নাম্বার 102 স্কুল 5, সেখানে দেখবো 1-এর 5 অঙ্কটা একই অঙ্ক আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিবা। 6 প্রশ্ন দেখো, আমাদের বলেছে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, আর কোণ এবিসি 65 ডিগ্রি আছে, কোণ ডিএসি 40 ডিগ্রি আছে, কোণ বিসিডির মান বের করতে বলেছে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আর এ বি ব্যাস বলে দিয়েছে, তো আমরা এ বি ব্যাস নিয়ে নিলাম। এবার বৃত্তস্থ চতুর্ভুজ আমরা তৈরি করে নিই। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আমরা এই যে এদিকে যোগ করে দেব, আর এভাবে যোগ করে নেব। তাহলে এ বি, এটা সি নাম দিয়ে দিলাম, এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। এখানে কোণগুলো দেখো এ বি সি, এ বি সি মানে এই কোণটা আমাদের দেওয়া আছে কত ডিগ্রি, 65 ডিগ্রি, এটা বলে দিয়েছে 65 ডিগ্রি। আর একটা আছে ডিএসি, ডিএসি দেখো এসি আমাদের যোগ করতে হচ্ছে, এই যে এসি, তাহলে ডিএসি মানে এই কোণটা কত দেওয়া আছে, এই কোণে দেওয়া আছে 40 ডিগ্রি। আমাদের চেয়েছে বিসিডি মানে এই যে বিসিডি কোণ মানটা, এই মানটা বের করতে হবে বিসিডি। তো দেখো এটা যদি 65 ডিগ্রি আছে, তাহলে আমরা এটা থেকে এই কোণটা পেয়ে যাবো, ডি কোণ পেয়ে যাবো আমরা। তা ডি কোণটা কত পাবো, ডি কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই যে 65 ডিগ্রি বিয়োগ করবা, তখন আমরা ডি কোণটা পেয়ে যাবো। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি, একজন জানা থাকলে একজন পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করেই আমরা ডি কোণটা পাবো। তাহলে দেখো 65 ডিগ্রি বিয়োগ করে আমরা পাবো এটা 5 ডিগ্রি,
আর এখানে এটা হয়ে গেল 7, এটা 1, এটা এই যে দেখো এটা 115 ডিগ্রি, এই কোণটা আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এবার দেখো এখন এই যে ADC ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেল, তো 3 নম্বর কোণটা পেয়ে যাবো এই কোণটা। তাহলে এই কোণটা আমরা বের করেছি দেখো, তো এই কোণটা কী করে পাবো, আমরা এই দুটোকে যোগ করব আর 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে এই দুটোকে যোগ করো কত ডিগ্রি দেখো, এটা যদি যোগ করো এটা 5, এটা 5, 155 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে 155 ডিগ্রি মাইনাস করো, এটা হবে 5 ডিগ্রি। আর এখানে দেখো এটা আমাদের 7 হয়ে গেলো, 5 কত দিলে 7, এটা হয়ে যাবে আমাদের 2 দিলে পরে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 25 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, এই কোণটা আমরা পেয়েছি 25 ডিগ্রি। এবার দেখো আমরা এই কোণটা আমরা পেয়ে যাব, ACB কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কোণ ACB এটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাস নিয়ে যে কোণ তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে ACB কোণটা কি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার এই দুটো কোণ মিলে আমাদের BCD, তো অতএব দেখো আমরা পেয়ে যাব BCD, এদিকে 25 ডিগ্রি আর এদিকে 90 ডিগ্রি। এই দুটো কোণ যোগ করে আমাদের হয়ে যাবে BCD, অ্যান্সার যেটা চেয়েছে। তাই এটা কত, দেখো 90 আর 25 যোগ করে 115 ডিগ্রি পেয়ে যাওয়া। তাহলে আমাদের অ্যান্সারটা 115 ডিগ্রি। দেখো কত নম্বর অপশানে আছে, সি নম্বরে আছে। তাহলে অ্যান্সার আমাদের সি নম্বর। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, তো 2 এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে। তো চলো 2 এর একটা আমরা করাই। তো এখানে বলছি দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বলতে এখানে আসলটা আমরা ধরে নিতে হবে, কিছু টাকা বলতে আসল এখানে বলেছে, কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো আসল দেওয়া নেই, কিছু টাকা, সেটাই আমাদের আসল। তো আমরা ধরে নিব আসলটাকে x ধরে নিলাম, যে আসল হচ্ছে x টাকা। এখন দেখো চক্রবৃদ্ধি সুদ, তো চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটা আমাদের জানতে হবে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে দেখো আসল ইন্টু 1 প্লাস r/100, সুদের হার এখানে কিন্তু বলে দিয়েছে, তো আমি মানগুলো বসিয়ে দিচ্ছি 5/100, যদি সুদের হার 5%। আর দেখো শেষে এখানে n হয় সময়টা, তো এখানে পাওয়ারটা এখানে হয়ে যাবে আমাদের 2, সময়টা 2 বছর আছে n, এটা p, এটা r, এটা n হচ্ছে আমাদের সময়, ছোটো হাতের n। ঠিক আছে, এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি। আর সময় চক্রবৃদ্ধি থেকে তোমরা আসলটা বাদ দিয়ে দিবা, তখনই তোমরা পেয়ে যাবে এটা চক্রবৃদ্ধি সুদ। আর এই মানটা কত বলে দিয়েছে, এটা বলেছে 615 টাকা, চক্রবৃদ্ধি সুদ 615 টাকা বলে দিয়েছে। তা আমাদের এখান থেকে আসলটা বের করতে হবে, মানে এক্সট্রা বের করতে হবে। তা আমরা কী করব, আমরা এটা এক্সট্রা কমন নিয়ে নিলাম। এটা দেখো 105, তাহলে 105 ইন্টু 105 হবে এটা, এই যে 105 ইন্টু 105, নিচে 100 পেয়ে যাবা, এই যে 100। ওকে, কারণ এটা ভগ্নাংশের যোগ বিয়োগ 105/100, স্কোয়ারের জন্য দুবার গুণ হবে, এখানে -1 রেখে দেবো, এদিকে 615। এখন 105 আর 105 গুণ করতে হবে আমাদের। তাহলে 105 আর 105 গুণ করো, 5 5 25, 2 5 1 5। এবার 0 দিয়ে গুণ করলে তো 0, 1 দিয়ে 5 0 1, 5 2 10 1 1। তাহলে আমরা দেখো x ইন্টু আমরা কত পেলাম, বা এদিকে পেয়ে গেলাম 1125 বাই, এটা হয়ে যাবে দেখো 4টা 0 -1, 615। তাহলে এখানে আমাদের দেখো ভগ্নাংশ যোগ বিয়োগটা, তাহলে এখান থেকে আমাদের কি 11,025 থেকে এখানে 10,000 বাদ দিয়ে দাও, তাহলে আমাদের থেকে যাবে দেখো 1025 থেকে যাবে, ভগ্নাংশ যোগ বিয়োগ করে এটা পাবা, আর নিচে 10,000 এটা পেয়ে যাবে ভগ্নাংশ যোগ বিয়োগ করে, এদিকে 615। এবার যে 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে এখানে 5 দিয়ে 10, একটা 0 পাবা, 5 5 25, 5 1 5, আর এখানে হয়ে গেল 5 দিয়ে 10 আর 5 3 15। ওকে, এবার আমরা কত দিয়ে কাটাকাটি করবো, এবার যদি আমরা বলি 5 3 15, 5 দিয়ে যাবে না। আচ্ছা, তাহলে এবার আমরা দেখো এক্সের মানটা আমাদের দাঁড়িয়ে গেল, এখানে করো কাটাকাটি এটার সঙ্গে, তাহলে দেখো 5 4 20, 5 1 5, আর এখানে 5 দিয়ে 10 আর 3টা 0 বসে যাবে। ওকে, এবার দেখো তো এটা আমরা 3 দিয়ে করবো, দেখো 41 3 123 হয়ে যাবে, 41 3 123। তাহলে আমরা পেয়ে গেছি এক্সের মান, x সমান এটা 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6, 3টা 0, 6,000 টাকা। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলটা এখানে যেটা বের করতে বলেছিল, তাই না, তাহলে আসলটা আমাদের কত হয়ে গেল 6,000 টাকা। তাহলে এখানে আমরা অতএব দিয়ে বলে দেবো, অতএব নির্ণেয় আসল
সমান সমান 6,000 টাকা। এবার দেখো দুইয়ের প্রশ্নটা বলেছি এক্স, 12, ওয়াই, 27 এই চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতে বলে দিয়েছে। তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। দেখো চারটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে হয় তা তোমরা লিখতে পারবে এক্স ইজ টু 12 সমান সমান 12 ইজ টু ওয়াই সমান সমান ওয়াই ইজ টু 27। ওকে, তা চারটি সংখ্যা ক্রমিক সমানুপাতি থাকলে এভাবে হবে, মানে মাঝের সংখ্যাগুলো দেখো দুবার ফিরে আসছে। তখন 12টা দুবার এসেছে, ওয়াই2 দুবার এসেছে। এবার বাই করে নাও, এখানে সবাইকে আমরা অনুপাতকে বাই করা যায়। এখন আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যদি দুটো নিয়ে নিই তাহলে কিন্তু ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তো এই দুটোকে নিয়ে নিচ্ছি, সবাই তো সমান সমান, তো আমরা এই দুটোকে নিয়ে কাজ করব। তাহলে লিখবো এখন 12/y সমান সমান y/27। তাহলে এবার বর্গগুণ করলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এখানে হবে 12 × 27। তাহলে ওয়াইয়ের মানটা আমরা বের করব। এখানে দেখো আমরা ধনাত্মক মান নিব, এখানে ঋণাত্মক মান নিব না, তার জন্য শুধু প্লাসটা নিলাম। তাহলে এখানে √12 আর 27 হয়ে যাবে। এখানে তোমরা লিখতে পারো ধনাত্মক মান নিয়ে, আমরা ধনাত্মক মান নিয়েছি, কারণ স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস হয়, কিন্তু মাইনাসটা নেওয়া হয়নি, প্লাসটা নিয়েছি, ধনাত্মক মান নিয়েছি। তো এখানে এবার সলভ করানো, বর্গমূল করব। দেখো এটা আমরা 12কে 4 × 3 করে দিলাম, ঠিক আছে, আর 27কে আমরা করলাম 9 × 3। এবার দেখো 4-এর বর্গমূল 2 বের করতে পারবা, দুটো 3-এর জন্য একটা 3 বের করে দাও, আর 9-এর বর্গমূল 3, তাতে গুণ করো, 3 × 9, 9 দিয়ে 18। তাহলে ওয়াইয়ের মানটা দেখো 18 পেয়ে গেলাম। এবার আমরা এই দুটোকে নিয়ে নেব, ওয়াইয়ের মান তো পেয়ে গেছি, এবার এক্সের মানটা বের করবো। দেখো প্রথমে আমাদের ছিল x/12 সমান সমান, এবার ছিল 12/y। তাহলে ওয়াই জায়গায় আমরা 18 বসিয়ে দিই, তাহলে এখানে আমরা 18 বসিয়ে দিলাম। 6 দিয়ে কাটার করে, 6 × 3 = 18, 6 দিয়ে 12, বর্গগুণ করে নাও, ঠিক আছে। দেখো আচ্ছা, আর একটা কাটা যাচ্ছে এখানে, 3 × 4 = 12, এই যে দেখো 3 × 4 = 12, 4। তাহলে এক্সের মান কত পেয়ে যাবে, দেখো 4 × 2 = 8, এই যে দেখো এটা 8 হয়ে যাবে। তাহলে মান পেয়ে গেছি আমরা, এক্সের মান পেয়ে গেলাম 8 আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম দেখো কত, 18। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নটা, এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ ইউবি 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ও কেন্দ্রীয় আমাদের একটা বৃত্ত আছে, ঠিক আছে, আর আমাদের এখানে AB আর CD দুটি দৈর্ঘ্যের যে সমান আছে, তাহলে সমান যে যদি হয় তাহলে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে। এটা আমাদের কেন্দ্রবিন্দু ও দিয়ে দিলাম। তাহলে এটা আমরা AB নাম দিব, আর এটা আমরা CD নাম দেবো, ঠিক আছে। এটা বৃত্তটা ভালো করে দেখাই। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে আমাদের CD বলে দিয়েছে কত, CD বলে দিয়েছে 6 সেমি। এই যে আমাদের CD 6 সেমি বলে দিয়েছে, তাহলে CD আর AB তো সমান বলে দিয়েছে, তাহলে AB আমাদের কত হবে, 6 সেমি হয়ে যাবে। আর এখানে আমাদের একটা কোণ বলে দিয়েছে AOB, তাহলে AOB, এই যে AOB কোণ, এই কোণটা কত বলেছে, 60 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের OA আর OB কিন্তু আমাদের কি, OA আর OB হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। তাহলে OA OB কিন্তু সমান দুটি বাহু, এবার এই দুটি বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। এখন দেখো, এখন A 60 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে কত আছে, 120 ডিগ্রি, তিনজনের যোগফল, একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। A 60 ডিগ্রি হলে পরে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করো, এই দুজনের যোগফল পেয়ে যাবে 120 ডিগ্রি। এবার এরা আবার সমান, তাহলে 120 ডিগ্রি অর্ধেক 60 ডিগ্রি, তাহলে দুটো কোণ কিন্তু 60 ডিগ্রি করেই আছে। তোমাদের বলে দিলাম কিন্তু আমি মুখোমুখি। ওকে, তাহলে দেখো তো ত্রিভুজের এই যে AOB ত্রিভুজটা 3টি কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তার ত্রিভুজটা কিন্তু কী পেয়ে গেলাম, ত্রিভুজটার সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তার সমবাহু ত্রিভুজ যদি হয় তার বাহুগুলি সমান হবে। AB 6 সেমি হলে আমাদের OA 6 সেমি, OBও 6 সেমি। তাহলে এখানে OB আর OA কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 6 সেমি। এবার দেখো 4-এর প্রশ্নটা, এখানে বলছি ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং D বিন্দু BC বাহুর উপর মধ্যবিন্দু কোণ BAC 40 ডিগ্রি হলে কোণ BOD এর মান বের করতে বলেছে। আচ্ছা, পরিকেন্দ্র বলেছে, তা ত্রিভুজ বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমরা প্রথমে আগে বৃত্তটা তৈরি করি, এই যে আমাদের একটা বৃত্ত আর পরিকেন্দ্র, তার ত্রিভুজের পরিকেন্দ্র আছে, এভাবে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম।
আচ্ছা, ত্রিভুজের নাম দিয়ে দেবো আমরা এ বি সি। ওকে, এখানে দেখো আমাদের যেটা বলেছে যে ডি বিন্দু বিসি বাহুর উপর মধ্যবিন্দু বলেছে, ঠিক আছে। এই যে বিসি বাহুর উপর মধ্যবিন্দু, তাহলে এখানে আমাদের পরিকেন্দ্র, এই যে পরিকেন্দ্রটা ও, এই বিসি ত্রিভুজ, আর ডি বিন্দুটা, এই যে ডি বিন্দুটা আছে এখানে, এই ডি বিন্দুটা বিসি বাহুর উপর মধ্যবিন্দু, আমরা ও ডি যোগ করে নিলাম। আর এখানে কোণগুলো বলেছে বিএসি 40 ডিগ্রি, বিএসি মানে এই কোণটা আমাদের বলেছে 40 ডিগ্রি। আর বিওডি, তাহলে বিওডি এই যে আমরা যে যোগ করি, এই বিওডি এই কোণের মানটা বের করতে বলেছে, আমরা ওসি যোগ করে দিলাম। তো আমাদের এখানে দেখো এই যে বিওসি কোণটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণটা আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এখানে দেখো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কী হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বিওসিটা হয়ে যাবে 2 কোণ বিএসি, এটা হয় আমাদের। আর বিএসির মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বিওসি পেয়ে গেলাম 80 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার এটা যদি 80 ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটো কোণ কিন্তু আমরা পেয়ে যাব, আর ওবি আর ওসির সমান, ঠিক আছে। তাহলে ওবি আর ওসির সমান হলে পরে এই দুটো কোণও সমান। এখন এ হচ্ছে আমাদের 100, এ হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এরা দুজন মিলে কত হবে, 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবার সমান যেহেতু, তাই এরা অর্ধেক করে হবে, 100 ডিগ্রি অর্ধেক 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি আমরা পেয়ে যাবো। আচ্ছা, এবার দেখো এই ওডিটা আমাদের কিন্তু এখানে মধ্যমা আছে, ওডিটা কি, ওডিটা আছে মধ্যমা। যেহেতু দেখো এখানে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু, তার মধ্যবিন্দুর উপর যে শীর্ষবিন্দু থেকে যে সরলরেখাংশ এটা মধ্যমা তৈরি হয় আমাদের। আর সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই যে দেখো এই সমান দুটি বাহুর যে শীর্ষবিন্দু দিয়ে যে মধ্যমাটা তৈরি হয়েছে, তাহলে ওডি মধ্যমা, ওডিটাই হবে কিন্তু আমাদের কি, মানে ওডিটা হবে বিসির উপর লম্ব হবে, মানে উচ্চতা এটা পেয়ে যাবো আমরা। তাহলে ওডি লম্ব, এই যে ওডি লম্ব বিসি, লম্ব চিহ্নটা আমরা এইভাবে দিই, ওডি লম্ব বিসি। ওকে, এটা যে লম্ব হয়ে যায় তাহলে এই কোণটা কত হবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তো এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তা দেখো এই কোণটা পেয়ে যাবো ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে দেখো ত্রিভুজ এটা 50 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা হবে যার মান চেয়েছে আমাদের, কোণ বিওডি চেয়েছে, সেটা হবে আমাদের এই যে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বাদ দেব, 90 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, 180 ডিগ্রি, এদের যোগফল কত হবে, 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করো, পেয়ে যাবো আমরা 40 ডিগ্রি। এমনিতেই বোঝা যাচ্ছে এ 90, এ 50, তাই এ তো 40 হবে। তো আমাদের বিওডির মান পেয়ে গেলাম 40 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। আর 5 প্রশ্নটা দেখো, বলছে এখানে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্য বলতে ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই না, ধারের দৈর্ঘ্য বলতে পারা, বাহুর দৈর্ঘ্য বলতে পারা, আমরা এই একক ধরে নিলাম। আচ্ছা, ঘনকের ধারের দৈর্ঘ্য, এখানে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ হলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় এ স্কোয়ার, 6a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আচ্ছা এখানে দেখো 50% ধারের দৈর্ঘ্য বাড়াবে, তাহলে ধারের দৈর্ঘ্য ছিল এ, বাড়াচ্ছে কত 50%, মানে এ ইন্টু এ এর 50%, 50/100, তাহলে এটা বাড়ছে, এত ছিল, তাহলে কত হবে বেড়ে আমাদের, এটা হবে বেড়ে, তাহলে এ প্লাস, এটা তো আমাদের কাটাকাটি করে দেখো 1/2, তাহলে a/2, এটা দেখো ভগ্নাংশে যোগ করে এটা 3a/2 পেয়ে যাবা, তার ধারের দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 3a/2, তাহলে এখান থেকে আমাদের এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার, 6 ইন্টু এটা 9a স্কোয়ার বাই 4, ধারের দৈর্ঘ্য আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল আমাদের এটা। তাহলে এবার আমাদের দেখো কত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা সরল করি তো এটা কত আছে দেখো তো, এটা আমাদের কাটাকাটি করে দেখো, 2 দিয়ে 4, 2 3 6, তো 9 3 27/2a স্কোয়ার, এটা দাঁড়িয়ে গেল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি বেড়েছে, তাহলে কতটা বাড়বে দেখো, বাড়লো আমাদের এই যে আগের থেকে বেড়েছে, এটা তো বেশি, বেশি থেকে কমটা বাদ দিয়ে দাও, এই যে আমাদের এটা কম, তাহলে কত হবে, এটা 27a স্কোয়ার, এটা হবে আমাদের এই যে 12a স্কোয়ার, ভগ্নাংশে যোগ করে নিচে 2 সমান সমান, দেখো এবার বিয়োগ করো, এখানে আমাদের হবে 3 দিলে, আর এটা হবে 15a স্কোয়ার বাই 2, এতটা আমাদের বাড়ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আগের চেয়ে এতটা বাড়লো। এবার শতকরা কত বাড়লো, বেড়েছে 6a স্কোয়ার থেকে, তাহলে আমরা কী দেবো, এর নিচে 6a স্কোয়ার দিয়ে দাও, শতকরা কতটা বেড়েছে সেটা বের করছি,
ঠিক আছে, এত থেকে বেড়েছে এটা, তার শতকরা কত পারবে, তাহলে এর নিচে দেবা এটা যেটা থেকে বেড়েছে 6a² আর 100 দিয়ে গুণ করে দেবে, তখন পেয়ে যাবো আমরা শতকরা কত বেড়েছে। চলো এটা আমরা সরল করে নিই। দেখো এটা সরলটা এভাবে হবে 15a²/2, এটা আমাদের উল্টে যাবে 1/6a² হয়ে যাবে ইন্টু 100 ছিল আমাদের। এবার একটু কাটাকাটি করো, দেখো 3 দিয়ে কাটাকাটি করবো, 3 2 6, এটা আমরা 2 করলাম, 3 2 6 আর 3 5 15, a² কেটে দাও। আর এখানে দেখো এটা 4, এটা 4 আর এদিকে আমাদের দেখো কে আছে 100, তো এটা 25 আসবে, 25 4 100, আর এখানে 25 পাচ্ছে 125, তাহলে 125% শতকরা আমাদের ক্ষেত্রফলটা বাড়বে, সমকোণের ক্ষেত্রফল। তো এটা আমাদের অ্যান্সার 125%, এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 3-এর প্রশ্ন। তো 3-এর প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন, তা 3 থেকে শুরু বড় প্রশ্ন। তো দেখো আমাদের 3-এর প্রশ্নটা বলছে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা করে জমা করে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে। তো দেখো প্রতি মাসে 1000 টাকা করে জমা করে, তাহলে প্রত্যেক মাসে সে সুদ পাবে, তাই তো। তাহলে এখানে টোটাল 6 মাস রেখেছিল টাকাটা, তাহলে 6 মাসের শেষে মোট সুদ কত হবে সেটা আমরা বের করব। 6 মাসের শেষে মোট সুদ পাবে কত পাবে, দেখো সমান দেখো 6 মাসের শেষে মোট সুদ পাবে কত পাচ্ছে দেখো। তাহলে প্রথম মাসে এখানে আসল হচ্ছে 1000 টাকা, এই যে 1000 টাকা আসল। আর দেখো প্রথম মাস থেকে যদি শুরু করে তাহলে 6 মাস, তাহলে প্রথমবারে যে টাকাটা 6 মাস কাটলো প্রথম মাসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে সময়টা আমাদের 6 মাস, তো মাসকে আমরা বছর করব, তার জন্য 12 দিয়ে ভাগ করব। প্রথম মাস যখন টাকাটা দিবে 6 মাস পর, তাহলে প্রথম মাসের টাকাটা 6 মাস কাটলো, সময়টা 6 মাস হয়ে গেল, তো 6/12, মাসকে আমরা বছর করব, তার জন্য 12 দিয়ে ভাগ করতে হবে। আর সুদের হার 5% বলেছে এখানে, তাহলে আমাদের 5/100 হয়ে যাবে। তো এটা হলো আমাদের প্রথম মাসের ক্ষেত্রে সুদটা। এর সঙ্গে এবার দ্বিতীয় মাসের সুদটা যোগ হবে। তা দেখো আসল কিন্তু আমাদের 1000 টাকা, আর দ্বিতীয় মাস বলতে দেখো দ্বিতীয় মাসে কত, এখানে 5 মাস হবে, 1 মাস বাদ চলে গেল, 5 মাস, একে আমরা 12 দিয়ে ভাগ করব। আর এখানে আবার সুদের হার 5% বলে 5/100, এভাবে করে কিন্তু চলতে থাকবে। এভাবে চলতে আমি শেষেরটা লিখছি, ঠিক আছে। শেষে দেখো আমাদের আসল 1000 টাকা, আর এখানে কত হবে, শেষে হবে দেখো শেষে 6 মাসে যেটা, সেটা হবে আমাদের 1 মাস, প্রথম মাসটা 6 মাসের শেষের দিকে 1 মাস থেকে আমরা 12 দিয়ে ভাগ করব। আর এখানে কত পেয়ে যাব 5%, 5/100, এই যে টোটাল সুদ এত টাকা হবে, এত টাকা। ওকে, তাহলে এখানে আমাদের দেখো কমন চলে যাবে, এই যে 1000 কমন নিয়ে নাও, 1000 কমন যাবে। আর এদিকে দেখো আমাদের যে নিচে, আমরা 1000-এর নিচে আমরা কত নিতে পারবো, 12 সব জায়গায় আছে, আর 100 সব জায়গায় আছে, আর 5টাও আছে, তো 5টাও কমন নিতে পারবো, 5ও সব জায়গায় আছে, আর নিচে 12 × 100, দেখো এই জিনিসগুলো কমন চলে যাচ্ছে আমাদের। তাহলে এখানে আমাদের 6 থেকে যাবে, তারপরে এখানে যে 5 থেকে যাবে এটা, তারপরে এখানে লিখিনি, এখানে 4 থাকবে, তারপরে 3 থেকে যাবে, ঠিক আছে, এগুলো যোগ হবে আমাদের সব, তারপরে 2 থেকে যাবে, আর শেষে কিন্তু 1 আছে, শেষে 1 থেকে যাবে। তাহলে এই যে এত টাকা, 6 মাসের শেষে যে মোট সুদ পাবে এত টাকা। তবে এটা সরল করে নেব। আচ্ছা, এখানে 2 শূন্য কেটে দিলাম, উপরে 10 × 5, আর নিচে আমাদের 12 থেকে গেল। এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা 21 পেয়ে যাবা। এবার আমরা 3 দিয়ে কাটাটা করবো, 3 × 7 = 21, 3 × 4 = 12। এবার 2 দিয়ে কাটাটা করি, 2 দিয়ে 4, 2 × 5 = 10, উপরে গুণ করে নিই আমরা। তার উপরে দেখো কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে আমাদের 5 × 5 = 25, 25 × 7 = 175, 175, নিচে 2, একে যদি ভাগ করে দিই, 2 × 8 = 16, 2 × 7 = 14, 2 × 5 = 10, সপ্তাহে 0.5, এত টাকা আমাদের টোটাল 6 মাস শেষে যে সুদ পাবে এত টাকা পাবে। এবার আমরা দেখো 6 মাসের আসল বের করে নেব। 1 মাসের আসল 1000 টাকা, তাহলে 1 মাসের, যেমন লিখি দেখো 1 মাসের আসল কিন্তু 1000 টাকা। তো 6 মাসের আসল কত হবে, 6 মাসের আসল 6000 টাকা হয়ে যাবে, 6000 টাকা। এবার আমরা করব সুদ আসল, 6 মাসের শেষে যে সুদ আসল হবে। অতএব 6 মাস শেষে 6 মাস শেষে
এই যে মোট সুদ আসল পাবে 6 মাস শেষে সুদে আসলে পাবে কত পাবে? তবে এদিকে 6,000 টোটাল আসল প্লাস এর সঙ্গে যোগ হবে সুদটা 87.5 এত টাকা পাবে। এটা যোগ করে নাও, এটা হবে 6 এদিকে 0,8,7.5। ওকে, এটা বাবা যোগ করে, তাহলে এত টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার 3 অথবা অঙ্কটা দেখো, আমাদের বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা বলতে আসল দেওয়া নাই, কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করো। ওই টাকা বলতে যে কিছু টাকাটা আমরা আসলটা, তো আমাদের ধরে নিতে হবে আসল x টাকা। তো আমরা প্রথমে লিখব ধরি আসল x টাকা, কিছু টাকাটা হচ্ছে আমাদের আসল। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি সুদ কী করে পাই? আমরা লিখব অতএব, যেখানে লিখছি আমরা অতএব চক্রবৃদ্ধি সুদ আমরা পাবো। দেখো সূত্রটা এটা, p × 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বিয়োগ দেওয়া যায়, এই যে আসল হচ্ছে p, তা সেটাই হবে আমাদের চক্রবৃদ্ধির সুদ। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র কিন্তু এটা মনে রাখতে হবে, এত টাকা। তাহলে এখানে আমরা মানটা বসাবো। p বলতে দেখো x, আর 1 প্লাস এখানে দেখো সুদের হার, এখানে আমাদের সুদের হার কত বলেছে? 9%, তাহলে 9/100। আর n হচ্ছে সময়টা 2 বছর বলেছে। আর এখানে p হচ্ছে আসল x, আর এখানে দেখো এটা ভগ্নাংশে যোগবিয়োগ করে এটা পাবো 109, আর এখানে হবে আমাদের 100, তার হোল স্কোয়ার x। আচ্ছা, এক্সটা যদি আমরা কমন নিয়ে নিই, আর এটা 109 স্কোয়ার, 109 গুণ করতে হবে, আর এদিকে 100 স্কোয়ার, মানে এটা এভাবে হবে 109 × 109, নিচে হবে 100 গুণিত 100। এক্স কমন নিয়েছি, তাহলে এখানে -1 থেকে যাবে। আর এখানে এক্স, এবার দেখো 109 গুণ করবা, 109 গুণ করে পেয়ে যাবা 11,881, এটা বাবা গুণ করে। আর নিচে 100 গুণ করলে 10,000, 4টা 0 হবে 1, -1। এবার যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো, তাহলে এটা আমাদের 10,000, তাহলে 11,881 থেকে 10,000 মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস করে পেয়ে যাবা কত? এখানে আমাদের 11,000 বাদ, তাহলে আমাদের থেকে যাবে কত? এই যে দেখো এখানে আমাদের একটা ভেনিস হয়ে যাবে, আমাদের এই যে 18 আর 81 এটা থেকে যাবে, তো আমরা পেয়ে যাবো 1881। ঠিক আছে, এটা উপরে থাকবে, আর নিচে থাকবে আমাদের 10,000। দেখো এই যে 1,000, এই যে 10,000 এখানে মাইনাস করবা, তাহলে আমাদের দেখো একটা কিন্তু ভেনিস হয়ে যাবে, আর এই 4টা সংখ্যা কিন্তু আমাদের থেকে যাবে, 4টা শূন্য আছে, 4টা সংখ্যা নেমে যাবে, তাহলে 1,800 কত? 1,881 আমাদের হবে। ঠিক আছে, এটা থেকে যাবে। আর এখানে এক্স আছে এত টাকা, এটা হচ্ছে আমাদের কি? চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করলাম, এখন আমরা বের করব সরল সুদ। তাহলে অতএব সরল সুদ, দেখো সরল সুদটা আমরা বের করছি, সেটা হচ্ছে আমাদের কি? PTR/100, PTR, এটা আছে টি আছে আমাদের, PTR/100। পি বলতে আসল এক্স, সময় 2 বছর, আর সুদের হার 9, আর নিচে 100। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে 18x/100। ওকে, এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার এদের অন্তর বলে দিয়েছে, অন্তর বলতে এই দুজনের বিয়োগফল, মানে চক্রবৃদ্ধি সুদ বড় হয় আর সরল সুদ ছোট হয়। তাহলে এটা থেকে এটা বাদ দিব, আর আমরা সমান করে দেব। তাহলে দেখো এবার আমরা শর্তটা তৈরি করছি। শর্তটা হবে এই যে এটা, এই যে, আচ্ছা আমরা এখানে দেখাই। অতএব কত? এই যে 1881x/10,000, এই যে 10,000 মাইনাস এটা পেয়ে যাবো এই যে 18x/100, এই যে এটা। ঠিক আছে, এটা সমান কত পেয়ে যাবো? এই যে আমাদের বলে দিয়েছে
129, 129 আর 6 শূন্য। এবার এটা সলভ করে আমাদের কার মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। তো চলো আমরা এখানে দেখো, আমরা এখানে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে নিচে পেয়ে যাবা 100। তাহলে এখানে এই যে 100 100 কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে যাবে। এবার আমরা এটা বিয়োগ করব। তো ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা আমাদের লসাগু 100, এটা 1881, আর এটা আমাদের দেখো 1800 হয়ে যাবে, 100 সঙ্গে গুণ হয়ে যাবে। এইদিকে আমাদের থেকে গেল এই যে এটা, আর এখানে আমরা চলে আসবো এখানে, এই যে এখানে চলে আসছি এই জায়গা থেকে এই জায়গায়। তাহলে আমরা এখানে বাদে দিলাম, এটা বিয়োগ করো, এটা আমাদের দেখো 1 আর 8 ভেনিস, তো 81 থেকে যাবে, 81x নিচে 100, আর এদিকে তো আছে 1296 0। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে যাবা, 1296 0, আর 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বেড়ে যাবে, আর নিচে আমাদের 81। এবার 9 দিয়ে কাটাকাটি করো, 9 9 81, আর এখানে দেখো 9 1 9, তাহলে বাঁচলো কত, 9 3 12 3 39, 9 4 36। আচ্ছা 36, এদিকে আবার 3 বাঁচলো, আবার 36, 9 4 36, তিনটা শূন্য আমরা বসিয়ে দিলাম। আবার দেখো 9 16, দেখো 16 9 144 হয়, ঠিক আছে। আমি এখানে লিখছি দেখো 16 9 144, আর তিনটা শূন্য বসে গেল, এই যে তিনটা শূন্য বসাবো, 1 2 3টা শূন্য, পেয়ে গেছি আমরা এক্সের মান 16,000। দেখো 16,000, তাহলে এটাই আমাদের আসল বের করতে বলেছিল। তাহলে অতএব আসল হয়ে গেল আমাদের 16,000 টাকা। এটা আমাদের অ্যান্সার। চলে আসলাম আমরা চারের অঙ্কগুলো। তো চারের অঙ্কগুলোর সমাধান আছে, তো সমাধান করে এক্সের মান বের করতে হবে। তো আমাদের সমীকরণটা আছে a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 2। এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। তা দেখো আমরা কি করছি, এই যে দেখো 2কে 1 + 1 করে দিলাম। তাহলে আমরা কি করব, একটা 1কে এদিকে নিয়ে আসবো, তাহলে a বাই এক্স মাইনাস বি মাইনাস 1 করে দিলাম, আর সমান সমান, আর এখানে দেখো 1 মাইনাস, এটাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম, বি বাই এক্স মাইনাস এ করতে পারবে এখানে, ঠিক আছে। আচ্ছা এটাকে এভাবে সাজিয়ে নিলাম। এখন ভগ্নাংশ যোগ বিয়োগ করি আমরা, এখানে এক্স মাইনাস বি, তাহলে এখানে দেখো আমরা এটা পেয়ে যাবো এ, এটা মাইনাস দিয়ে যদি গুণ করে দাও -1 দিয়ে, তাহলে মাইনাস এক্স প্লাস বি পেয়ে যাবে এটা। আর এখানে দেখো এটা আমরা পেয়ে যাবো এক্স মাইনাস এ লসাগু, এটা এক্স মাইনাস এ, আর এখানে এটা আমাদের দেখো এটা মাইনাস বি নেমে যাবে। আচ্ছা আমি যদি এটাকে এর মতন সাজাই, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নাও, তারপর এটা এক্স মাইনাস এ মাইনাস বি এরকম পেয়ে যাবা, এক্স মাইনাস বি, আর এটা এক্স মাইনাস এ মাইনাস বি, আর নিচে আছে এক্স মাইনাস এ। এবার আমরা বর্গগুণ করে নিই, তাহলে আমরা কোনাকুনি গুণ এভাবে করি, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি সমান সমান মাইনাস এক্স মাইনাস এ, আর এটা এক্স মাইনাস এ মাইনাস বি। দেখো এভাবে হয়, আর এভাবে কোনাকুনি আমরা গুণ করলাম। আচ্ছা এটা আমাদের এ আছে, এটা এ আছে, ওকে। চলো সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটা প্লাস হয়ে যাবে, যে মাইনাস আছে, প্লাস এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মাইনাস বি। তো ডান দিকে আমাদের 0 হয়ে গেল, বাঁ দিকে নিয়ে চলে আসলাম। এবার দেখো তো কমন যাচ্ছে, এই যে এই পার্টটা এক্স মাইনাস এ মাইনাস বি এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নেব, এক্স মাইনাস এ মাইনাস বি কমন। তো আমাদের পরে কে থাকলো, এখানে থাকলো এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, আর এখানে কে পড়ে থেকে গেলো, আচ্ছা এখানে একটা বড় বন্ধনী দিই আমি, বড় বন্ধনী এক্স মাইনাস বি এখানে পড়ে থাকলো, আর প্লাস, আর এটা পরে থেকে গেলো এক্স মাইনাস এ, এই যে এটা পরে থেকে গেলো, ডান দিকে 0 আছে। এবার দেখো হয় অথবা দিয়ে এক্সের দুটো মান পেয়ে যাবো আমরা। এবার লিখবো আমরা হয় এক্স মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান এর দুটোকে এদিকে নিয়ে গেলে এ প্লাস বি পেয়ে যাবো, এটা একটা মান। অথবা দিয়ে আমরা বলতে পারবো এই মানটা, এটা এই যে আছে কত ছিল আমাদের এক্স মাইনাস এ প্লাস আর এক্স মাইনাস বি, তা এটা ইজিক্যাল টু 0 বলতে পারবো অথবা দিয়ে। তাহলে এখান থেকে দেখো এক্স যোগ করে 2x, আর মাইনাস এ ওইদিকে নিয়ে গেলে প্লাস এ, মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে। তাহলে এক্স সমান এ প্লাস বি বাই 2। দেখো এক্সের মান দুটো পেয়ে গেলাম। একবার যদি আমরা লিখি
তাহলে এক্সের মান একটা পেলাম, এ প্লাস বি পেলাম একটা, আর একটা পেলাম এ প্লাস বি বাই 2 পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4-2 অঙ্কটা। তো 4-2 যে সমাধানটা, এই সমাধানটা আমরা আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমরা চলে যাও পেজ নাম্বার 103 আর স্কুল 7, সেখানে দেখবা 4-এর যে 11 অঙ্কটা আছে একই অঙ্ক, তোমরা সেখান থেকে দেখো। আর 5-এর অঙ্কটাও আমাদের করা হয়ে গেছে। তো তোমাদের এই 5-এর অঙ্কটার জন্য চলে যেতে হবে পেজ নাম্বার 107 পাতার স্কুল যে 9 আছে, সেই 9 স্কুলের যে 5-এর অঙ্কটা আছে, সেখানেও কিন্তু 5-এর অঙ্কটা আছে একই অঙ্ক, সেখানে গিয়ে তোমরা গিয়ে দেখো। এবার দেখো 5-এর অথবা অঙ্কটা। এখানে বলছে কবিরুল বাবু সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি বেশি বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ করতে 5 ঘন্টা সময় কম লাগতো। কবিরুল বাবুর প্রতি ঘন্টায় বেগ কত ছিল? তা প্রতি ঘন্টায় বেগটা চেয়েছে এখানে। তা আমরা ধরে নেব বেগটাকে যে x কিমি পার ঘন্টা ছিল। তাহলে ধরি গতিবেগ, ঠিক আছে, যে গতিবেগটাকে আমি ধরে নিচ্ছি। ধরি গতিবেগ সমান কত ধরে নেব, x কিমি, যে ঘন্টায় বলেছে কত কিমি, তো প্রতি ঘন্টায় আমরা ধরে নেব x কিমি পার ঘন্টা, ঠিক আছে। এই যে কবিরুল বাবুর যে সাইকেলের গতিবেগ ছিল সেটা আমরা ধরে নিলাম কত, x কিমি পার ঘন্টা। তো এটা আমাদের বের করতে হবে এক্সের মানটা। তাহলে এখানে দেখো তো গতিবেগ থেকে কী বলতে পারবো, আমরা বলতে পারবো যে x কিমি যায় 1 ঘন্টায়, বা 1 ঘন্টা যায় x কিমি, এটা বলতে পারবো। তো আমরা এখানে বলবো x কিমি যায় 1 ঘন্টায়। এখানে আমাদের যে পার্থক্য বলেছে সময়ের সঙ্গে, তাই না, যদি গতিবেগ বেশি থাকতো যেতে 5 ঘন্টা কম সময় লাগতো। তো আমরা এখানে বলবো যে x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর যে ভ্রমণ করছে কত, 84 কিমি পথ। চলো 84 কিমি যায়, 84টা উপরে চলে যাবে, উইকিং নিয়ম, এত ঘন্টায় যাবে 84 কিমি পথ। এখন গতিবেগ বেড়ে যাবে, তাহলে গতিবেগ বাড়লে কত গতিবেগ বাড়ছে এখানে 5 কিমি। তাহলে দেখো ঘন্টায় 5 কিমি গতিবেগ বাড়লে এখন গতিবেগ হয়। এখন গতিবেগটা কত হয়ে যাবে, আগে ছিল x, এখন 5 বেড়ে যাচ্ছে, তাহলে x + 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এখন বলতে পারবো অতএব দিয়ে যে গতিবেগ থেকে বলা যায় x + 5 কিমি যায় সমান কত, 1 ঘন্টায়। এটা যে গতিবেগের ধর্ম, x + 5 কিমি পার ঘন্টা বলতে x + 5 কিমি যায় 1 ঘন্টায়, বা 1 ঘন্টা যায় x + 5 কিমি। ওকে, এটা গতিবেগ থেকে লেখা যায়। তাহলে 1 কিমি যায় 1/x + 5 ঘন্টায়। আর ওই যে 84 কিমি পথ ভ্রমণ করছিল, 400 কিমি যায়, 84টা উপরে চলে যাবে, 84/x + 5 ঘন্টায়, ঠিক আছে। এখন গতিবেগ বেড়ে গেছে, তাহলে গতিবেগ বেড়ে গেলে আগের চেয়ে সময়টা কম লাগবে, এটা কম সময় আছে, এটা বেশি সময় আছে। তাহলে এবার যে আমাদের শর্তটা তৈরি হবে দেখো, অতএব এখানে বলবো দেখো বেশি সময়টা আগে লিখবো, এই যে এটা বেশি সময় লেগেছে 84/x, আর কম সময়টা বিয়োগ করলাম। তো এদের মধ্যে যে পার্থক্যটা 84/x + 5, ঠিক আছে। বেশি সময় থেকে কম সময়টা মাইনাস করলাম, কত হবে এটা, এই যে 5 ঘন্টা কম সময় লেগেছিল। যখন গতিবেগ বেড়ে যাচ্ছে, এই যে গতিবেগ বাড়িয়ে দিলে পরে 5 ঘন্টা আগে পৌঁছে যায়, 5 ঘন্টা কম সময় লাগে আগের চেয়ে। তাহলে আমাদের এদের যে পার্থক্যটা কিন্তু 5 ঘন্টা, দেখো 5-এর সঙ্গে সমান করে দিলাম। এবার এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো আগে দ্বিঘাত সমীকরণ সাজাই, ভগ্নাংশে যোগ বিয়োগ করি। তো লসাগু হবে x × x + 5, ঠিক আছে। এটা আমাদের x মিলে গেল, তাই এটা 84 দিয়ে গুণ হবে, তো 84x প্লাস, এবার 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 × 4 = 20, আর 5 × 8 = 40, আর এদিকে হয়ে যাবে আমাদের 2 = 42, 420, আর এটা মাইনাস, এটা মিলে গেল, তো 84x, এই যে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ। তাহলে 84x মাইনাস আর প্লাস 84 কেটে গেল, এদিকে আমাদের 5 আছে। তাহলে উপরে দেখো, উপরে আমাদের 420, আর এদিকে আছে আমাদের x² প্লাস, এটা যে গুণ করে নিলে পরে এটা হয়ে যাবে 5x, x দিয়ে গুণ করলে এটা 5,
5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, এখানে আমরা করবো দেখো 5 8 40, 5 8 40, 5 4 20, আবার 84 পেয়ে যাবো আমরা। তাহলে এবার যদি বর্গমূল করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x এদিকে হয়ে যাবে আমাদের 84, বা দিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল ফ্যাক্টর করব, এক্স স্কোয়ার প্লাস দেখো 12 সাথে 84, তাহলে 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 12, এখানে মাইনাস 7 কমন নিলে পরে এক্স প্লাস এটা 12 পেয়ে যাবা। তোমরা জানো মিডিল ফ্যাক্টর, আর এটা এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। ওকে, পেয়ে গেলাম আমাদের ফ্যাক্টরটা। এবার এখান থেকে হয় অথবা দিয়ে এক্সের মান দেখো, এখানে তো আমাদের এই যে গতিবেগ এক্স সেটা তো আমাদের ধনাত্মক বেরোবে, তাহলে এই যে এটা এই মানটা বাদ দিতে হবে, তাহলে আমরা এটাকেই নেব। তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 আমরা নিলাম ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে আমরা ঋণাত্মক মানটাকে ছেড়ে দিলাম। তার অতএব এক্স আমার সমান কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে বলেছিলাম কবিরুল বাবুর প্রতি ঘন্টায় বেগ কত ছিল, তোমরা লিখব কবিরুল বাবুর প্রতি ঘন্টায় বেগ কত ছিল, বেগ 7, এখানে লিখব প্রতি ঘন্টায় বেগ 7 কিমি ছিল, 7 কিমি, এই যে 7 কিমি, ঠিক আছে, 7 কিমি প্রতি ঘন্টায় বেগ 7 কিমি ছিল। এখানে যে ঘন্টায় বলে দিয়েছি প্রতি ঘন্টায় বেগ 7 কিমি ছিল। ওকে, এবার 6 নম্বরটা দেখো। তো 6 নম্বর অঙ্কটা আছে এক্স সমান 4ab বাই a প্লাস বি, এত দেওয়া আছে। তাহলে মান বের করতে বলেছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, এর মান বের করতে বলেছে। তো দেখো এর সাহায্য নিয়ে আমরা কিন্তু এর মানটা বের করে নিতে পারবো। তো দেখো আমরা প্রথমে কী করবো, এখানে লক্ষ্য করো 2a আছে, তাহলে আমরা একটা কাজ করি, এক্স সমান এখানে আমরা করি এই যে 2 ইন্টু করবো না আমরা, এখানে আমরা করছি দেখো এটাকে আমরা 2a ইন্টু 2b, দেখো তো এইভাবে করলাম, এটা গুণ করো 2 দিয়ে 4 আর ab 4ab পেয়ে যাবা। এভাবে আমরা একটু সাজিয়ে লিখলাম a প্লাস বি, বা এবার কি করব আমরা এক্সের নিচে দেখো 2a-কে নিয়ে আসলাম। ঠিক আছে, একবার 2a একবার 2b নিয়ে আসবো পরে, আগে 2a নিয়ে আমরা এই সরলটা এটাকে নিয়ে আসি। তাহলে এক্সের নিচে 2a নিয়ে আসলে এখানে আমাদের 2b থেকে গেল, আর নিচে a প্লাস বি আছে। এখন দেখো এই যে এটা আমরা তৈরি করব, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা তৈরি হবে, মানে এক্সের সঙ্গে মানে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, এটা যোগ ভাগ প্রক্রিয়া বলা হয় এটা। ওকে, তা এখানে করেছি যোগ ভাগ প্রক্রিয়া, তা একইভাবে ডান দিকে করতে হবে। তাহলে এই যে দেখো এই যে লবের সঙ্গে এই যে হরটা যোগ করেছি, এই যে লবের সঙ্গে হর যোগ করেছি, আর নিচে এই যে লব থেকেই হরটা বিয়োগ করেছি, যেভাবে এখানে করেছি বাঁদিকে একইভাবে ডান দিকে করলাম। এবার এর পার্টটা তো আমি মিলে গেছে, লক্ষ্য করো। এবার এটার একটু সরল করে নিই আমরা, তাহলে উপরে দেখো এই যে বি আর 2b, তাহলে এখানে 3b পাবা প্লাস a পেয়ে যাবা। আর এখানে দেখো আমাদের এটা মাইনাস বি হবে, তাহলে এখানে আমাদের বিয়োগ হয়ে যাবে, তাহলে একটা b পাবো আর মাইনাস a হবে, এটা সরল করে এটা পেয়ে যাবা। তা একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার করব আবার দেখো আমরা করছি কি এই জায়গাটা আবার নিয়ে আসছে, এই যে এক্স সমান যেটা পেয়েছিলাম 2a ইন্টু 2b আর a প্লাস বি, এটা ছিল যে প্রথমটা, এটা নিয়ে আসলাম। তাহলে এখানে এবার এক্সের নিচে আমরা কাকে নিয়ে আসবো, 2b-কে নিয়ে আসবো, এই যে এবার এটা সাজাবো, আর এদিকে থেকে যাবে 2a বাই a প্লাস বি। তাহলে আগের মতনই আমরা কি করব, এই যে যোগ ভাগ প্রক্রিয়া করে আমরা তৈরি করব। তাহলে আমরা কোথায় দেখাই, আচ্ছা আমরা এইদিকে চলে আসি। ওকে, তাহলে দেখো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস, আচ্ছা 2a হবে না, এখানে 2b হবে, 2a-তে দেখালাম এক্স প্লাস 2b আর এক্স মাইনাস 2b। আর এদিকে যদি করি আমরা, তাই এটা হবে 2a প্লাস a প্লাস b আর নিচে 2a মাইনাস a প্লাস বি। ওকে, আচ্ছা এখানে আমরা একটু বাদে দিলাম
বা এটা তো আমাদের থেকে গেলো এই জায়গাটা, এখানে আমাদের সলভ করো। এটা 3a প্লাস বি পাচ্ছ, এখানে আমাদের এ বিয়োগ হবে, তাহলে এখানে এ মাইনাস বি এভাবে দাঁড়াচ্ছে। এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। এখন এই যে 1 আর 2 নং যোগ করে নেব, 1 যোগ 2 করে পাই, ওকে। যোগ করে দেখো, বাদিকে যোগ করো, এ পার্টটা আসবে, মানে আসবে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2b হবে প্লাস, এবার এর যে বাদিকটা এক্স প্লাস, আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক করলাম, এটা বি করে দিয়েছি, এই যে 2a আছে, এই যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, আর এখানে হবে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। এই যে দেখো 1 নংয়ের বাম পক্ষটা আর 2 নংয়ের বাম পক্ষটা আমরা যোগ করে নিলাম, সমান সমান। এবার এই যে 1 নংয়ের ডান পক্ষটা কত আছে, 3b প্লাস এ আছে বাই বি মাইনাস এ আছে প্লাস, আর 2 নংয়ের ডান পক্ষটা এই যে আছে 3a প্লাস বি আছে, আর নিচে এ মাইনাস বি আছে। এবার দেখো এটা তো আমাদের মিলে গেছে, এখন এর মানটা যেটা আসবে সেটাই অ্যান্সার। চলো সরল করে নিই, 3b প্লাস এ নিচে আছে বি মাইনাস এ। আচ্ছা এখানে দেখো আমরা এটাকে মাইনাস করে দিলাম, 3a প্লাস বি, তাহলে প্লাসকে মাইনাস করলাম, তাহলে এখানে দেখো এটাকে আমরা উল্টে নেব, এটা আমরা করে নেব বি মাইনাস এ, ঠিক আছে। দেখো এ মাইনাস বিটাকে বি মাইনাস এ করলে একটা মাইনাস বের হবে, সেই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, আমি একবারে করে দিলাম। আর ভগ্নাংশে যোগ করলে লসাগু বি মাইনাসে মিলে গেছে, এটা মিলে গেছে, উপরেটা নামিয়ে দাও 3b প্লাস এ, আর এখানে দেখো এটা মিলে গেছে, উপরেটা নামবে মাইনাস 3a, এটা মাইনাস বি হয়ে যাবে, ওকে। এবার এটা সরল করে নাও, 3b থেকে দেখো আমাদের b বাদ যাবে, তাহলে 2b পাবা, মাইনাস 3 থেকে a বাদ গেলে 2a হয়ে যাবে এটা, আর নিচে b মাইনাস এ। আচ্ছা তাহলে সরলটা একটু এখানে দেখিয়ে দিই, উপর থেকে 2 কমন নিলে পরে b মাইনাস এ, আর নিচে তো আমাদের b মাইনাস এ আছেই, দেখো b মাইনাস এ কেটে যাচ্ছে, আমাদের কিন্তু 2 থেকে গেল। তা দেখো এর মানটা কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, দেখো এর মান কত পেয়ে গেলাম 2, ওকে। এখানে লিখে দিচ্ছে এই যে 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এই যে অ্যান্সার পেয়ে গেলাম 2। এবার দেখো 6-এর অথবাটা আমাদের সরল করতে বলেছে, দ্বিঘাত করণীয় অঙ্কটা আছে দেখো 3 রুট 20 আছে প্লাস 2 রুট 28 প্লাস 2 রুট 12, আর বাই দিয়ে আছে 5 রুট 45 প্লাস 2 রুট 175 প্লাস রুট 75, এভাবে আছে। তা চলো আমরা সরল করব। তো আমরা যদি 20কে ভাঙাই, তোমরা 2 ইন্টু 2 ইন্টু 5 পাবা, এটা 20কে ভেঙে পাবা, আর 28কে ভাঙালে 2 ইন্টু 2 ইন্টু 7 এটা পাবা, 12কে ভাঙালে 2 ইন্টু 2 ইন্টু 3 এটা পেয়ে যাবা, 5 45কে ভাঙালে 3 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে। এদের গুণ করবা, দেখবা 45 পাবা, এখানে আমাদের 2 থেকে যাবে। এবার 175কে দেখো, 175কে ভাঙাবো 5 ইন্টু 5 আর ইন্টু 25, 7 175, তাহলে 7 হবে এটা। আর 75কে ভাঙবে 5 ইন্টু 5 ইন্টু 3, এবার দেখো 3 তো ছিল, আর আমাদের 2 বের হচ্ছে, 5 থেকে যাবে প্লাস 2 আছে, 2 বেরোবে, 7 থেকে যাবে প্লাস, এখান থেকে কিন্তু 2 বেরোবে, 2 রুট 3 থেকে যাবে, 5 ইন্টু 3 বেরোবে, 5 থাকবে প্লাস, আর এখান থেকে 2 ছিল, 5 বেরোবে, আর 7 থেকে যাবে, 5 বেরোবে, আর এখানে আমাদের দেখো 3 থেকে যাবে, ওকে। তাহলে এইভাবে দাঁড়াচ্ছে। এবার আমরা কমন নেব, উপর থেকে কত কমন যাচ্ছে, উপর থেকে দেখো আমরা 2 কমন নিতে পারছি, তাহলে উপর থেকে যে 2 কমন নিয়ে নিই, তাহলে 3 রুট 5 থেকে যাবে, এটা 2 রুট 7 থেকে যাবে, আর এটা শুধু রুট 3 থেকে যাবে। আর নিচ থেকে আমরা 5 কমন নিয়ে নেব, দেখো 5 কমন যাচ্ছে, তাহলে এখানে থেকে যাবে 3 রুট 5 প্লাস 2 রুট 7 প্লাস রুট 3। এবার লক্ষ্য করো এই যে এই পার্টটা আমাদের কিন্তু সমান হয়ে গেছে, তাহলে দুটো পার্ট কেটে গেল, আমাদের রয়ে গেল 2/5 হয়ে গেল। তো অ্যান্সারটা 2/5, আমাদের অ্যান্সার। এবার চলে এসো 7-এর অঙ্কগুলো। তো 7-এর অঙ্কগুলো আছে, এগুলো উপপাদ্য আছে, এই যে দুটো উপপাদ্য আছে এখানে, আমরা 7-এর উপপাদ্যটা করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলোতে চলে যাবা,
পেজ নাম্বার 104 পাতার স্কুল যে 8 আছে সেই স্কুলে যে 7-এর যে উপপাদ্যটা আছে একই উপপাদ্য, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখবা। আর 7-এর অথবাটা এটা আমাদের উপপাদ্য আছে। এই উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে আগের ক্লাসে পেজ নাম্বার 100 পাতার স্কুল 3 নাম্বার। এই 3 নাম্বার স্কুলে দেখবা 7-এর যে উপপাদ্যটা আছে একই দুটো উপপাদ্য আছে, তোমরা সেখানে আগের ক্লাসে গিয়ে তোমরা কিন্তু বুঝে নেবা। এবার দেখো 8-এর অঙ্কগুলো। তাহলে 8-এর যে অঙ্কটা আছে এখানে বলছে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে এটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের দেখো দুটো ঘনক আছে, তা আমরা ধরে নেব প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক। তো আমরা ধরি যে প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য, ধরি প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ একক নিয়ে নিলাম, এ একক। ওকে, তাহলে এখানে আমরা দেখো প্রথম ঘনকের কি একটি তলের ক্ষেত্রফল আমরা বের করে নিচ্ছি। প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, ঘনকের একটি তল বলতে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য এ, তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর স্কয়ার মানে এ স্কয়ার, এত বর্গ একক। তার প্রথম ঘনকটির একটি তলের ক্ষেত্রফল পেয়ে যাবো এ স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল প্রথমটির ক্ষেত্রে। এবার আবার ধরে নেব দ্বিতীয় ঘনকটির ধারের দৈর্ঘ্য ধরে নেব। তার আবার ধরি দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য, দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা বি একক নিয়ে নিলাম, বি একক। তাহলে অতএব তৃতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল। তো আগের মতো করে এখানে পেয়ে যাবো আমরা বি স্কয়ার বর্গ একক, বি স্কয়ার বর্গ একক পেয়ে যাবো। এবার দেখো একটি তলের প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল আর দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফলের একটা সম্পর্ক বলেছে। কী সম্পর্ক বলেছে? এই যে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকটির যে ক্ষেত্রফলটা দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফলের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ বলেছে। মানে আমাদের শর্ত বলেছে যে প্রথম ঘনকটির যে একটি তলের ক্ষেত্রফলটা হবে এই যে দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ, এই যে 4 দিয়ে গুণ তারপর এর সঙ্গে সমান হবে, এটা আমাদের শর্ত বলে দিয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে এ সমান পেয়ে যাবে কত, এখানে √4b স্কোয়ার। দেখো এখানে আমাদের এগুলো দৈর্ঘ্য, তার আমাদের ধনাত্মক মানটাই নিতে হবে, ঋণাত্মক মানটা নিতে হবে না। তো এখানে 2b পেয়ে যাবে এটা, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম 2b। এবার আমাদের যেটা দরকার ঘনফলের পার্থক্য, তাহলে প্রথম ঘনকটির আয়তন যদি বের করি তাহলে অতএব প্রথম ঘনকটির আয়তন, প্রথম ঘনকটির আয়তন কত পাবো? দেখো প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন হবে এ কিউব ঘন একক, ঠিক আছে, এ কিউব ঘন একক, এটা আমাদের সূত্র আছে এগুলো, তা ঘন একক। তাহলে এর মানতে পেয়ে গেছি 2b, তাহলে এখানে বসিয়ে দাও 2b ঘন একক, তাহলে এটা 2b তার হোল কিউব। আর এখানে সরলটা দেখো 2 এর ঘন করলে পরে 8 পেয়ে যাবা, আর b কিউব, হ্যাঁ 8b কিউব ঘন একক। এবার যদি আমরা দেখি দ্বিতীয় ঘনকটির আয়তন বের করব, তাহলে লিখব অতএব দ্বিতীয় ঘনকটির আয়তন। দেখো দ্বিতীয় ঘনকটির ধারের দৈর্ঘ্য যদি b একক হয় তাহলে আয়তন কত হবে b কিউব ঘন একক। দেখো প্রথম ঘনকটির আয়তন 8b কিউব আর দ্বিতীয় ঘনকটির আয়তন b কিউব, তাহলে দ্বিতীয় ঘনকটির চেয়ে প্রথম ঘনকটির আয়তন কত গুণ বেশি আছে? 8 গুণ বেশি আছে, তার উত্তরটা হবে আমাদের 8 গুণ বেশি আছে, ঠিক আছে। এটা আমাদের বলেছিল, এই যে বলেছে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ক্ষেত্রফলের কত গুণ, তাই না, ঘনফলের কথা বল না, ঘনফলের কত গুণ। তাহলে অতএব দিয়ে বলে দাও প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির
ঘনফলের 8 গুণ, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে শেষ অঙ্ক 8-এর অথবা। তাহলে 8-এর অথবা অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের আগের ক্লাসে চলে যেতে হবে, পেজ নাম্বার 100 পাতায় চলে যাবা, স্কুল যে 3 নম্বর স্কুলটা আছে সেখানে দেখবা 8-এর অথবাটা, এখানেও 8-এর অথবা, সেখানেও 8-এর অথবা। তো আগের ক্লাসে যেতে হবে, আমার যে আগের ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে 1 থেকে শুরু করে আমরা আজকে 10 নম্বর দিলাম। তো আগের প্রতিটা ক্লাস তোমাদের ভালো করে দেখতে হবে, তারপরে তোমরা কিন্তু সব অঙ্ক বুঝতে পারবা। আমি কিন্তু একই রকম অঙ্কগুলো কিন্তু বলে দিচ্ছি, একই রকম অঙ্ক বারবার করালে পরে আমাদের যে এতগুলো স্কুল আছে সবগুলো স্কুল শেষ করা সম্ভব হবে না। তার জন্য তোমাদের যে স্কুল যেগুলো বলে দিচ্ছি পেজ নাম্বার দিয়ে, স্কুল নাম্বার দিয়ে বলে দিচ্ছি, তোমরা কিন্তু সেখানে গিয়ে অঙ্কগুলো দেখে নিবা। যারা দেখোনি, যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তাদেরকে কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে ভালো করে। মাধ্যমিকে এবার 2026 সালে মাধ্যমিকে অঙ্কেতে রেজাল্ট ভালো করতে গেলে তোমাদের কিন্তু প্রদীপ স্যারের প্রতিটি ক্লাস মন দিয়ে দেখতে হবে। ওকে, তোমরা মন দিয়ে প্রতিটি ক্লাস দেখো এবং ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।